যেই তরুণেরা বৃদ্ধের মতো কথা বলছে তাদেরকে আমি তরুণ সমাজ বলবো না। কেন বলছি? বলছি এই কারণে যে 5ই অগাস্ট বিগত বছরের যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, তখন আমরা তারুণ্যের যে শক্তি দেখেছিলাম এবং যেই তারুণ্যের শক্তি রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল, যেই তরুণদের আমরা বৃদ্ধ বয়সে থেকেও শ্রদ্ধা জানিয়েছিলাম, আজকে সেই তরুণেরা কোথায় কি করছে? 5ই অগাস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশের যে সম্পূর্ণ আলাদা ছিল। আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্তি চেয়েছি, আমরা বের হয়ে এসেছি, আমরা একটি পরিবর্তন চেয়েছি। কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি। আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়নি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা নিরন্তর সংগ্রাম। আমি সবকিছু করে দেব, তারপরে আরেকটা করব, তারপরে আরেকটা করবো, এইভাবে কিন্তু বাস্তবতা কিন্তু এটা নয়। দুনিয়া এভাবে চলে না। আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব। দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে হবে। আমি এখানে বিএনপির নীতি নির্ধারক হিসেবে আসি নাই, আর আমি কিন্তু আজকে এখানে প্রধান অতিথি হিসেবে আসি নাই। আমি কি হিসেবে এসছি সেটা একটু আপনাদের কাছে ব্যাখ্যা করব। কে বলতে পারে কিন্তু বিশাল সমাবেশ, একজন যে কোনো একজন বলুন তো দেখি আমি কেন এখানে এসছি, বলুন। হ্যাঁ, আমি খোলাখুলি বলছি, আমি আজকে এখানে এসেছি এই কারণে যে আমি এই বৃদ্ধ বয়সে কিন্তু আজকে আপনাদের মতো একজন তরুণ হয়ে আবার আপনাদের সামনে কথা বলতে চাই। তরুণ হয়ে কথা বলতে চাই এই কারণে যে একজন বৃদ্ধ কিন্তু কখনো তরুণের মতো কথা বলতে পারবে না। অথচ আমি পাশাপাশি আরো একটি সত্যে বিশ্বাস করি, সেটা হচ্ছে এই যে বৃদ্ধ বা তরুণ বা যুবক ডেমোগ্রাফি দিয়ে নির্ধারিত হয় না, বয়স দিয়ে নির্ধারিত হয় না। সেটা নির্ধারিত হয় কি দিয়ে? আমার বিশ্বাস সেটা একজন মানুষের চিন্তাধারা দিয়ে। যে মানুষ তরুণের মতো চিন্তা করেন, যে মানুষ নতুন ধ্যান ধারণা দিতে পারেন, তার বয়স যদি 80 হয়, আমি তাকে তরুণ হিসেবে তাকে সম্বোধন করব। আর যেই তরুণ আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকের বাংলাদেশে দেখতে পাচ্ছি, যেই তরুণেরা বৃদ্ধের মতো কথা বলছে তাদেরকে আমি তরুণ সমাজ বলবো না। কেন বলছি? বলছি এই কারণে যে 5ই অগাস্ট বিগত বছরের যে জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, তখন আমরা তারুণ্যের যে শক্তি দেখেছিলাম এবং যেই তারুণ্যের শক্তি রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল, যেই তরুণদের আমরা বৃদ্ধ বয়সে থেকেও শ্রদ্ধা জানিয়েছিলাম, আজকে সেই তরুণেরা কোথায় কি করছে? 5ই অগাস্ট পরবর্তী বাংলাদেশ কিন্তু আজকের বাংলাদেশের যে সম্পূর্ণ আলাদা ছিল। আমি কঠিন কথা বলছি, কিন্তু কঠিন কথা সময়ে বলতে হয়। আমি বিশ্বাস করব আজকে
এখানে যারা এখানে সমবেত হয়েছেন, আজকে শ্রদ্ধেয় বক্তারা ছিলেন যারা, তাদের কথা আমরা যারা শুনেছি মনোযোগ দিয়ে, আমরা সেই তারুণ্যের জয়গান আজকে গাইব। যেই তরুণেরা সত্যিকার ভাবে যারা সঠিক পথে আছে, যেই তরুণেরা বিপথে যায়, সেই তরুণদের আমি শ্রদ্ধা করি না। আমার কথা হয়তো অনেকে পছন্দ করবেন না, কিন্তু আপনারা জানেন যে আমি কঠিন সত্য কথা বলি। এই কথাগুলো আজকে বলার প্রয়োজন হয়েছে, সেই জন্য আমি বলছি। দেখুন, আমরা কিন্তু একটি কথা আমি বলছি একটি কথা। বিগত বছরের জুলাই অগাস্টে যারা রাজপথে ছিল, আমরা তাদের কি বলেছি এক সময়, এবং তারাও নিজেরা বলেছে সাধারণ ছাত্র। তারা তো সাধারণ ছাত্র ছিল। আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল, সেই সাধারণ ছাত্রের মধ্যে কি ছাত্র দলের ছেলেরা ছিল না? সেই সাধারণ ছাত্রদের মধ্যে কি নুরু এবং তার ইয়াং ছেলেরা ছিল না? এবং এরকম আমি আরো উদাহরণ দিতে পারি। আমি আমার নিজের যেখানে আমার নির্বাচনী এলাকা, সেই এলাকা থেকে আমি একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 19 জুলাই 2024 সাল, সেদিন কি ঘটেছিল? সেদিন বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছিল, সেখানে জেল ব্রেকিং হয়েছিল। আমার সৌভাগ্য, আমি সেদিন আমেরিকার যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্টমেন্টের যারা নীতি নির্ধারক, তাদের সঙ্গে কথা বলছিলাম। আমি তাদের বলেছিলাম যে আমার অধ্যত্ব ক্ষমা করবেন, কিন্তু আজকে বাংলাদেশ যেটা ঘটেছে, দ্যাট ইজ এ প্রিকারসর অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। কথাটি হয়তো অনেক বড় কথা, কিন্তু আমি জানি এটা বড় কথা, তারপরে আমি সে কথাটি বলেছিলাম। তার পরবর্তী কয়েকটি সপ্তাহের ভেতরে বাংলাদেশ ফ্রান্স হয়ে গেছে, আমি সেটা বলবো না, কিন্তু ঠিক ফ্রান্সে সেদিন যে ঘটনা ঘটেছিল 1787 সালে, ঠিক সেই রকম ঘটনা বাংলাদেশে ঘটেছে 5 আগস্ট 2024। এবং একটি ছোট্ট ঘটনা, জেল ভাঙা হয়েছিল, কিন্তু তার প্রতিধ্বনি সারা বাংলাদেশে কিন্তু অনুরণন হয়েছিল। তার কয়েক সপ্তাহের ভিতরে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছিল, তরুণেরা করেছিল। এবং এই সঙ্গে আরো একটু যোগ করতে চাই, সেদিন 19 জুলাই নরসিংদীতে যারা মারা গিয়েছিল, তার মধ্যে 27 জনের ভিতরে আমার নিজের পার্শ্ববর্তী গ্রামে ছিল 4 জন, তারা প্রত্যেকেই জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য। আমি ছোট্ট একটি তথ্যসূত্র দিলাম। কাজে আজকে আমরা এখানে এসেছি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, অনেকে বলেছিল সেই দিন। আমরা নতুন করে স্বাধীন হয়েছে কিনা আমি জানি না, সেটা বলবো না, কিন্তু আমি যেটা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু সেদিন একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। আজকে 9 মাস পরে এসে সেই যাত্রা স্তিমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, অথবা ভুল পথে যাবে, অথবা উল্টো পথে যাবে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে দেবে না। এবং সেই কারণেই আজকের যে অস্থিরতা আপনারা দেখছেন, আমাদের সঠিক পথে যেতে হবে, যাতে আমরা সেই অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারি। এবং সেই দায়িত্বটি কিন্তু পালন করতে হবে তরুণদের। এখানে দ্বিতীয় যে বিষয়, আজকের যে শিরোনাম, দ্বিতীয় বিষয়টি হচ্ছে রাজনৈতিক ভাবনা। এখানেও একটি মজার বিষয়, আমি নিজের উদাহরণ দিয়ে বলছি। আমি বাংলাদেশের রাজনৈতিক পরীক্ষায় আমি এখনো উত্তীর্ণ হতে পারি নাই, কারণ বাংলাদেশের রাজনীতি হচ্ছে বিচিত্র রাজনীতি। আমি যদি এখানে সত্য কথা বলি, আমার আশেপাশের রাজনীতিকরা বলে যে তুমি সত্য কথা বলে রাজনীতি করবে, তুমি বোকা রাজনীতিক। আমি যদি কঠিন কথা বলি, তাহলে বলবে তোমার ভোটাররা তো তোমাকে ভোট দিবে না, তুমি ওদেরকে কঠিন সত্যগুলি কেন দেখিয়ে দিচ্ছ, চুপ করে থাকো। আমার ভোটের দরকার নাই।
আমি সত্য কথা বলবো, আমার নির্বাচনী এলাকায় 4 লক্ষ লোক আছে, 4 লক্ষের মধ্যে যদি 4 জন আমাকে ভোট দেয় আমি তাতেই খুশি থাকবো। কাজে রাজনীতির গতি প্রকৃতি বিচিত্র। প্রশ্নটি হচ্ছে সেই রাজনীতিকে আমরা কিভাবে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। গতকাল একটি সভায় আমি বলেছিলাম কথাটি, আজকে এখানে এই তরুণদের উদ্দেশ্যে আমার নতুন করে বলা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে রাজনীতিটা যাই করুন না কেন, তাদের একটি এথিক্যাল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। নৈতিক একটি দায়বদ্ধতা প্রতিটি রাজনীতিকের থাকতে হবে। ফাঁকি দিয়ে, ঠকিয়ে, যা আমরা দেখেছি বিগত 15 বছরের ফ্যাসিস্ট রেজিমের সময়, নির্বাচনের নামে প্রহসন করে আমি এমপি হব, লম্ফজম্প করব সংসদে গিয়ে, সংসদকে তো একটি নাট্যশালায় পরিণত করে দিয়েছ। এভাবে রাজনীতি হয় না, এভাবে রাজনীতি হবে না। আজকে সেই কঠিন কথাগুলোর সময় এসেছে এবং সেই সত্যটি কিন্তু তরুণেরাই প্রতিষ্ঠিত করবে। দেখুন, তরুণ প্রজন্ম এবং আমরা এখন যে পর্যায়ে রয়েছি, এখানে কিন্তু অনেকে বলেছেন, কেউ একজন প্রশ্নকারী বোধহয় বলেছেন যে ভবিষ্যতে সঠিক প্রতিনিধিত্ব থাকবে কিনা সংসদে তরুণ প্রজন্মের। আমি এই প্রশ্নের উত্তরটি এভাবে দিতে চাই, আমি তখন উত্তর দেইনি প্রশ্নটির। দেখুন, তরুণদের প্রতিনিধিত্ব দেশ পরিচালনায় এটা তো দাবি করার কোনো প্রয়োজন নেই, এটা তো অটোমেটিক্যালি হবে। তার কারণ হচ্ছে প্রকৃতির নিয়মে আমরা চলে যাব এবং সেখানে তরুণেরাই আসবে এবং তারা তাদের নিজ যে মেরিট এবং তাদের নিজের যে অধিকার, সেই অধিকারের বলেই তারা কিন্তু আসবে, তারা দেশ পরিচালনা করবে। এটা জোর করে কোটা দিয়ে এটা হবে না। আর কোটা দিয়েই যদি এখন আবার নতুন করে কিছু করতে হয়, তাহলে কোটা আন্দোলন কেন হয়েছিল? রাজনীতির যে কথাগুলো বলছিলাম, আমরা দেশের কথা বলি, আমরা একটা রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা নিয়ে বক্তৃতা দিই। স্বাধীনতা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিঘ্নিত হবে বলে আমরা কিন্তু বক্তৃতা দিই, তাই না? কিছু মনে করবেন না, আমি রাজনীতি অত ভালো না বুঝেও কিন্তু আমি একটি কথা বলছি। আসলে স্বাধীনতা, সার্বভৌমত্ব রাষ্ট্রের, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হচ্ছে জনগণের। জনগণ একটি নির্দিষ্ট সময়ের জন্য, যে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বাস্তবায়িত করার জন্য নির্বাচনে, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক দল বা একটি কোয়ালিশন বা যাকেই হোক তাকে দেয় মাত্র 5 বছরের জন্য। এবং 5 বছর পর পর বা 4 বছর পর পর কোনো দেশে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কিন্তু জনগণের কাছে ফিরে ফিরে আসে। আমি সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করি। এবং এখানে বলা প্রয়োজন, আমি রাজনীতিক হিসেবে, আমি শিক্ষক হিসেবে ছাত্রদের বহু বছর পরীক্ষা নিয়েছি। এখন কিন্তু রাজনীতিক হিসেবে আমাকে প্রতি 4 বছর বা 5 বছর পর পর জনগণের সামনে আমাকে নিজেকে পরীক্ষা দিতে হয়। এটার নাম জবাবদিহিতা, এটার নাম গণতন্ত্র। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস না করি, কেউ যদি গণতন্ত্রকে বিশ্বাস না করে, তাহলে তার কাছে এসব কথা বলে কোনো লাভ নেই। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করেনি কোনোদিন। তারা মুখে বলেছে গণতন্ত্র এবং তারা কাজে করেছে স্বৈরতন্ত্র। এটা গ্রামে একটা কথা বলে, আমি জানি না এটা এখানে বলা উচিত কিনা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি কথাটি না বলে পারছি না। আওয়ামী লীগের হচ্ছে মুখে শেখ ফরিদ, বগলে ইট। আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্তি চেয়েছি, আমরা বের হয়ে এসেছি, আমরা একটি পরিবর্তন চেয়েছি। কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যে আমরা নতুন করে আবার একটি ট্র্যাপের ভেতরে পড়ে যাই। আমার এই ভয়টি হচ্ছে আমরা কি আবার নতুন কোনো ট্র্যাপের ভিতরে পড়ে যাচ্ছি কিনা।
আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, নিশ্চয়ই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করব, কিন্তু দুনিয়ার সব সমস্যার সমাধান তো কোনো পরশ পাথরের মতো নয় যে একটি কেয়ারটেকার বা ইন্টারিম সরকার এসে পরশ পাথর ছুবে এবং সেই সকল সমস্যা সমাধান হয়ে যাবে। এটা এরকম সহজ কোনো নয়। এটা ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম, অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সবকিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়নি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা নিরন্তর সংগ্রাম। আমি সবকিছু করে দেব, তারপরে আরেকটা করব, তারপরে আরেকটা করবো, এইভাবে কিন্তু বাস্তবতা কিন্তু এটা নয়। দুনিয়া এভাবে চলে না। আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না। আমি আগে সংস্কার করব, তারপরে বিচার করব, তারপরে নির্বাচন করব। দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতাও কিন্তু আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে উপলব্ধি করতে হবে। এখানে একটি ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে, এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হচ্ছে। এটা কারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার বলুন, যারা ছাত্ররা জীবন দিয়েছে, আজকে যারা নতুন রাজনৈতিক দল করেছে, এখানে বিএনপি রয়েছে, আরো 100-এর বেশি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, তাদের অনেক প্রতিনিধি এখানে রয়েছেন। তারা বাংলাদেশে তারা একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি নৈতিক সমাজ ব্যবস্থা দেখতে চান, তারা বাংলাদেশে একটি সৎ সমাজ ব্যবস্থা দেখতে চান। এই বিভিন্ন দলগুলির মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করছে, আমি কিন্তু মনে করছি এটা উদ্দেশ্যমূলক। এটা কারা করছে তাদের চিহ্নিত করতে হবে। এখানে আমি কোনো দ্বন্দ্ব দেখি না। আমরা সবাই যদি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। মানুষ সিদ্ধান্ত দেবার মালিক, একজন ভোটার, সে সিদ্ধান্ত দেবে। আমাকে যদি বিএনপিকে যদি একটি ধরুন, আমি কথার কথা বলছি, আগামীকালও একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। যারা বলছেন যে এটা না করলে, ওটা না করলে, সেটা না করলে সুষ্ঠু নির্বাচন হবে না, আমি সে কথায় বিশ্বাস করি না। আমি কেন বিশ্বাস করি না, আমি উদাহরণ দিয়ে বলবো, আমি যুক্তি দিয়ে বলবো। জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে 90 দিনের মাথায় বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেননি? করেছিলেন তো। সেই নির্বাচন আজকে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয় না? নিশ্চয়ই হয়। তাহলে আজকে 90 দিন তথা 3 গুণ 3 90, 270 দিন ইতিমধ্যে চলে গেছে, আরো 270 দিন লাগবে। তারপরে আমি একটি পরিবেশ সৃষ্টি করব, সেই পরিবেশ আবার সঠিক হলো কি হলো না, তার জন্য আবার আরেকটি কমিশন করতে হবে, তাই না? তারপরে যদি সেই পরবর্তী কমিশনগুলো বলে যে না, সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, তখন নির্বাচন। এভাবে দেশ চলে না, এভাবে গণতন্ত্র চলে না, এভাবে কোনো সুষ্ঠু একটা ব্যবস্থা সৃষ্টি হতে পারে না। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ পূর্ব ইতিহাস আমরা জানি। 1952 সাল থেকে পরবর্তীতে 1968 সালে, তার পরবর্তীতে 89 সালে আমরা দেখেছি ছাত্ররা বাংলাদেশকে মুক্তির পথে কিভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে নিয়ে গিয়েছে। সেই ছাত্ররা যদি আজকে দিকভ্রান্ত হয়ে যায়, আজকে বৃদ্ধ বয়স্ক লোকেদের আপনারা যতই সমালোচনা করুন না কেন, আমি বলবো সেই বৃদ্ধ এবং অভিজ্ঞ ব্যক্তিদের উপরে দায়িত্ব বর্তায় ছাত্রদের সঠিক পথে পরিচালিত করতে হবে। না হলে সেই দোষ শুধু ছাত্রদের উপরে চাপিয়ে দিলে হবে না, সেটা আমাদের বৃদ্ধদের সেই দায়িত্ব নিতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। সর্বশেষ একটি বিষয় আছে, আমি রাজনীতির কথা বললাম, আমি প্রথমে তারুণ্যের কথা বলেছি, রাজনীতির কথা এখন বলেছি। সর্বশেষ যে বিষয়টি অর্থনৈতিক, সেই বিষয়টি নিয়ে আমি খুব সংক্ষেপে একটি কথা বলতে চাই। এখানে যে শিরোনামে যে ফ্রেজটি ব্যবহৃত হয়েছে, অর্থনৈতিক মুক্তি, আমাকে দুঃখের সঙ্গে কিন্তু বলতে হচ্ছে, আমরা যত অর্থনৈতিক মুক্তির কথা মুখে বলেছি, বাস্তবে কিন্তু আমরা তৈরি করেছি অর্থনৈতিক শৃঙ্খল। কেন বলছি এই কথা? দেখুন, বিগত 15 বছর কি হয়েছে, একটা অলিগার্কি সৃষ্টি হয়েছিল। তারা কাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছিল?
যাদের অঢেল সম্পদ রয়েছে, সম্পদের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে, যে সম্পদের কোনো সীমা নেই, তারা তাদের অর্থনৈতিক মুক্তি দিয়েছিল। গ্রামে যে মানুষটি ফসলের ক্ষেতে হাড় ভাঙা পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যে মাথায় যে মুঠে মাথায় বোঝা নিয়ে আমাদের অর্থনীতির যে চাকা, সেই চাকাকে যারা শক্তিশালী করে, তাদের অর্থনৈতিক মুক্তিকে আমরা করেছি। আমাকে আজকে সেই প্রশ্ন করতে হবে, আমাদের প্রত্যেককে সেই প্রশ্ন করতে হবে। কিছু মনে করবেন না আমি একটু আরেকটি অপ্রিয় কথা বলি। আজকে এই কক্ষে হাজারের উপরে আপনারা রয়েছেন। সত্যি কথা বলুন, এদের মধ্যে সুপার রিচ কারা, আর আমি একটু আগে যাদের কথা বলেছি তাদের প্রপোর্শন কত? আমি বিশ্বাস করি, আমি জানি না, এখানে অন্তত শতকরা 70-80 ভাগ তারা যারা এখানে আছেন, তারা সবাই কিন্তু অর্থনীতি নিয়ে সংগ্রাম করছে। আমি সাধারণভাবে বলছি, তাদের অর্থনৈতিক মুক্তি বাংলাদেশে 54 বছরে হয়েছে? হয়তো নি। তাহলে কিসের অর্থনৈতিক মুক্তি? আমি একদিন বলেছিলাম আমাদের স্থানীয় জেলা প্রশাসনকে, দেখুন সরকারের যে ভূমিকা, সেই সরকারের ভূমিকা কিন্তু ধনিক শ্রেণীর জন্য কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের ধনিক শ্রেণী জানে কিভাবে জীবনযাপন করতে হয়, কি করতে হয়, কি না করতে হয়। আপনারা স্থানীয় পর্যায়ে প্রশাসনে আছেন, বাংলাদেশের যে দরিদ্র জনগোষ্ঠী শতকরা প্রায় 80 ভাগ, আমি হয়তো পার্সেন্টেজ একটু বাড়িয়ে বলছি, এখন একটু হয়তো আর একটু কম হতে পারে, তাদের সেবা করার দায়িত্বটা আপনারা প্রশাসকেরা গ্রহণ করুন। আর বিগত 15 বছরে প্রশাসকরা তো জনসেবা দূরে থাক, তারা নিজের সেবা করেই কোলাতে পারে না। হ্যাঁ, অনেক অনেক অপ্রিয় কথা হয়তো বলে ফেলেছি। বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই, আমাকে এখনই আবার আরেকটি কর্মসূচিতে যেতে হবে, এখানে 1 মিনিট লেট হতে পারবো না। আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তবে সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে এই, যে আমাদের যে সংস্কার প্রয়োজন, আমাকে ক্ষমা করবেন, আমরা 20টির অধিক সংস্কার কমিশন করিনি। আমাদের যে সংস্কার প্রয়োজন, আমরা বাংলাদেশের যত সংস্কার করি, কোনো সংস্কারে কোনো কাজ হবে না যতক্ষণ আমি নিজেকে সংস্কার করব। সবাইকে ধন্যবাদ।